হ্যালো। আজকে খুব বেশি কোনো কথা বলবো না। 32 নাম্বারের ভাঙাভাঙি নিয়ে তো এখন সবাই খুবই উত্তেজিত। তো সেই বিষয়ে হয়তো একটা দুইটা কথা বলবো, খুব বেশি কিছু না। আমি বাংলাদেশের মানুষকে যেভাবে প্রেডিক্ট করছে ওটা ওরকমই বিহেভ করতেছে। এই জন্য যখন আন্দোলন শুরু হয়েছিল তখন আমি সবাইকে মানা করছিলাম যে ইসলামিস্ট রেজিম রে ভাই সাপোর্ট দিস না। তো এই কথাটা আমি অনেকবারই বলছিলাম, কারণ আমাদের বাংলাদেশের মানুষরা মাত্র খাইছে। আন্দোলন যখন শুরু হয়েছিল তখনই সবাইকে বলছিলাম যে ইসলামী রেজিমকে সাপোর্ট দিস না, কিন্তু কেউ কথা শোনা নাই। আমি জানতাম যে ইসলামী রেজিম এখন বলতে পারে যে না, বিএনপি আছে, বাংলাদেশে সব মানুষ ইসলামিস্ট হয়ে যায় নাই, ইসলামিস্ট রেজিম বলে কোনো বস্তু এক্সিস্ট করে না, এগুলো ফালতু কথা। বাংলাদেশের সব মানুষই কম বেশি ইসলামিস্ট। বাংলাদেশের মানুষদের মধ্যে 90% মুসলমান, আর 10% যেগুলো আছে এগুলো সারাক্ষণ চাপের উপরে থাকে। ইসলামিস্টের থেকে বড় আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষের যে প্রবলেমটা আমি দেখি, বাংলাদেশের মানুষ এক্সট্রিম লেভেলের পাওয়ার অ্যাবিউজার। আমি আসলেই এমন বাংলাদেশি চিনি না যে হাতে ন্যূনতম পাওয়ার পাইছে কিন্তু সেটা অ্যাবিউজ করে নাই। আমি আসলেই চিনি না। আমি মনে একজনকে চিনি, মোহাম্মদ জাফর ইকবাল স্যার, এবং ওনার চামচামি এই জন্য করে যাইতেছে এবং কইরাও যাবো একদম মরার আগ পর্যন্ত। কারণ যেই মানুষ তার থেকে দুর্বলের অ্যাডভান্টেজ নেয় না সে ভালো মানুষ। এটা আমার ডেফিনেশন অফ গুড। তো ভালো মানুষ আমি যখন দেখি, আমি আমাদের আশেপাশের যত মানুষ দেখি যে ওই কাজের লোক, ড্রাইভার, দারোয়ান, জামাই চিল্লায় বউয়ের উপর, বউ চিল্লায় বাচ্চা কাজের লোকের উপর, প্রত্যেকেরই যখন যার উপর যতটুকু অথরিটি আছে, আমি দেখছি যে বাংলাদেশের মানুষ সেটা পুরাপুরি ভাবে ইসে করে, এক্সপ্লয়েট করে। আমি চাইল্ড অ্যাবিউজের কথা বলি, চাইল্ড অ্যাবিউজের সাথে পলিটিক্যাল ডিসিশন মেকিং এর কিসের সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। চাইল্ড অ্যাবিউজ আমাদের দেশে এরকম এপিডেমিক কেন? এটার কারণ হচ্ছে তারা এক্স্যাক্টলি একটা বাচ্চা যার কোনো এজেন্সি সেভাবে নাই, সোশ্যাল এজেন্সি নাই, যার কোনো পাওয়ার নাই, যার কোনো যাওয়ার জায়গা নাই, যে ডিপেন্ডেন্ট কেয়ার গিভারের উপর, তার উপর এক্সপ্লয়টেশনটা চালায়। যেই সব মানুষের মধ্যে এই বিবেকটুকু নাই, যে বোধটুকু নাই, যে বাচ্চা কাচ্চাদের বা যারা আমাদের উপর নির্ভরশীল। আমি বহু মানুষকে আমি না উইন্টার কোট পরি না, আমি উইন্টার ব্ল্যাঙ্কেট পরে আসি। আজকে অনেক ঠান্ডা। গতকালকে -24 নামছে, আজকে -19 নামছে। একটু পরে স্নো স্টর্ম শুরু হবে। ঠান্ডা আমি আর নড়তে পারতেছি না। তো আমার এটা বেসিক্যালি একটা ব্ল্যাঙ্কেট যেটা হচ্ছে ইসের মতো, কি বলবো, একটা হুডির মতো, একদম পা পর্যন্ত লম্বা। তো আমি এটা ব্ল্যাঙ্কেটটা পরে থাকি যখন শীতটা অনেক বেড়ে যায়। আমার তো আর্থ্রাইটিসের প্রবলেম আছে, সো আমার নিজেকে হচ্ছে ওই কাঁপাইতে দেওয়া উচিত না। তো আমি আসলে বাঙালিকে একটু গালি দিয়ে তারপরে আমি মাত্র আসছি স্কুল থেকে, অসম্ভব টায়ার্ড। আমার এখন হোমওয়ার্ক ধরতে হবে, গ্রেডিং বাকি, কিন্তু আমি বাংলাদেশিদেরকে 2টা গালি না দিলে কাজ করতে পারবো না। তো ফার্স্ট কথা বলি যে এই যে চাইল্ড অ্যাবিউজের সাথে যে কানেকশনটা তৈরি করতেছি, চাইল্ড অ্যাবিউজ, কাজের লোক অ্যাবিউজ, কাজের লোকদের মধ্যে অ্যাডাল্ট কাজের লোক এবং ছুটা বুয়া এদেরকে হচ্ছে কম অ্যাবিউজ করে, বাচ্চা কাজের লোকদেরকে বেশি অ্যাবিউজ করে। 12, 11, 9, 10 বছরের বাচ্চা এদেরকে অ্যাবিউজ করে। চাইল্ড লেবার আছে। এই দেশের একটা ক্যারেক্টারিস্টিক, এই জাতির একটা বৈশিষ্ট্য, একটা ক্যারেক্টারিস্টিক্স হলো এই জাতি পাওয়ার অ্যাবিউজ করে। এই বাইঞ্চোদ জাতির হাতে পাওয়ার গেলে দে উইল অ্যাবিউজ ইট এনিওয়ে। তারা যে কোনো মানুষ যা তার থেকে যদি এইটুকু কম পাওয়ার থাকে, ধরেন আপনি হচ্ছে ফর সাম রিজন আপনি মুদি দোকান চালান, আপনার পাশের দোকানে পাশের কর্নারে বসে আছে ফ্লেক্সি লোডের, আচ্ছা হ্যাঁ আপু দিতে আসছি, প্লিজ গালি দিতে আসে, আপু গালি দেবো, টেনশন করো না। আপনি মুদি দোকানদার, আপনার পাশে চিপায় বসে আছে ফ্লেক্সি লোডের দোকানদার, আপনি মুদি দোকানদার, অলরেডি আপনার সোশ্যাল স্ট্যান্ডিং অনেক নিচে। আপনার পাশে যে বসে আছে সেই পাশে বসা মানুষের সোশ্যাল স্ট্যান্ডিং আপনার থেকে নিচে, কিন্তু আপনি নিজে কোনো মহান কিছু না, আপনি কোনো তালেবন না, কিন্তু আপনি ওই ফ্লেক্সি লোডের দোকানদারের ছাঁচার উপরে রাখবেন। এটা হচ্ছে আমাদের বাঙালির স্বভাব। আমরা সব সময় আমাদের থেকে
এতটুকু দুর্বল কোনো মানুষ পাইলে, এক চিমটি দুর্বল যদি কোনো মানুষ পাই, তাহলে সেই মানুষটার উপরে পাওয়ার অ্যাবিউজ করি। ভয়াবহ পাওয়ার অ্যাবিউসিভ একটা জাতি। এইরকম ভয়াবহ পাওয়ার অ্যাবিউসিভ একটা জাতির সাথে রিলিজিয়াস হায়ারার্কিকে অ্যাড করে দেন। একে তো এদের ভয়াবহ পাওয়ার অ্যাবিউসিভ টেন্ডেন্সি আছে, তারা সিভিলাইজ না। আমাদের বাংলাদেশের মানুষরা ইনস্টিংক্ট বা প্রবৃত্তির বাইরে ইমোশনকে নিয়ন্ত্রণ করে কথা বলা, কাজ করা, ইভেন প্রোপ্রাইটির সেন্স তো কোনো কিচ্ছু নাই, কোথায় কি বলতে হবে তাদের কোনো মানে ধারণা নেই, কোনো জায়গা নেই, যা খুশি তাই বলে। আমিও যখন বাঙালিদের সাথে ইন্টারাক্ট করি, বার্নার্ডেট হাওয়ার্ডের মায়ের সাথে কথা বলার সময়, বার্নার্ডেট হচ্ছে বিগ ব্যাং থিওরি হাওয়ার্ডের বউ, হাওয়ার্ডের মায়ের সাথে যখন কথা বলার সময় বার্নার্ডের গলা একদম কড়কড়া করে ফেলতো। আমিও যখন বাঙালিদের সাথে ইন্টারাক্ট করি আমারও অনেক সিভিক সেন্স নষ্ট হয়ে যায়, কিন্তু এদের কোনো সিভিক সেন্সও নাই। এরা উন্মুক্ত জায়গায় মূত্র ত্যাগ করে মানুষ। আর রাস্তাঘাটে ঢাকা শহরে তো ওভারক্রাউডেড একটা জায়গায় রিক্সা মানে গুতাগুতি লাগলে তো একজন আরেকজনকে মারা শুরুই করে। ইটস নট আ ভেরি আনকমন সিনারিও যে এক রিক্সাওয়ালা, ওই তোর মায়ের আমি অমুক করবো, তোর মায়ের আমি আগে অমুক করে নি, তোর বাপের আমি ওরকম করবো। তো এগুলো তো আসলে এই দেশে চলতেই থাকে। দেশের মানুষের মধ্যে তো সিভিক সেন্স নাই। তার মধ্যে এই বর্বরদের মানে যে যারা সিভিক সেন্স হবে কিভাবে, আমাদের নিউট্রিশনের সমস্যা আছে, এই বর্বরদের মধ্যে তার উপরে এমন একটা ধর্ম, যে ধর্মটা পৃথিবীতে কত ধর্ম আছে, কত ধর্মের কত সমস্যা আছে, সবচেয়ে প্রবলেমেটিক ধর্মটা হচ্ছে আমরা সামহাও পেয়ে গেছি, মানে লাকিলি অর আনলাকিলি হোয়াট এভার আই কল ইট, সবচেয়ে প্রবলেমেটিক। আমরা কিন্তু ক্যাথলিক হইতে পারতাম, আমরা চাইলে প্রোটেস্ট্যান্ট হইতে পারতাম, আমরা চাইলে বুদ্ধিস্ট হইতে পারতাম, আমরা চাইলে জেন মাস্টার হইতে পারতাম, আমাদের শাওলিন টেম্পল থাকতে পারতো, আমরা জাপানিজদের মতো মেডিটেশন করতে পারতাম, তা না স্পিরিচুয়াল হইতে পারতাম, তা না পাইছি সবচেয়ে জঘন্য যে রিলিজিয়ানটা, সেই রিলিজিয়ানটা আমাদের এখানে মানে হিউম্যান রাইটস কিচ্ছু নাই। এখানে চাইল্ড অ্যাবিউজ ওকে, এখানে কাজিন ম্যারেজ ওকে, এখানে দাসী অ্যাবিউজ ওকে, মানে কোনো মানুষের কতগুলি বেড়া ছাড়া কোনো মানুষের কোনো হিউম্যান রাইট, কোনো মানুষকে ন্যূনতম মানবিক মর্যাদা এখনো দেওয়া হয় নাই সোফার। আমি বলবো ক্যাথলিসিজম ইসলামের চেয়ে অনেক খারাপ ছিল, বাট এরা ইভলভ করে অনেকখানি বেটার হয়ে গেছে, বা ক্রিশ্চিয়ানিটি অনেক খারাপ ছিল, ওরা বেটার হয়ে গেছে, বাট এটা আসলে এটা বেটার হইতে পারতেছে না কোনো কারণে। তো এইরকম একটা জায়গায় 90% মানুষ যে এইরকম একটা কালচারকে ধারণ করে, সেখানে আপনারা ঠিক এই ডেমোগ্রাফিতে আপনাদের কাছে ঠিক লজিক্যালি না লজিস্টিক্যালি আপনাদের কাছে কয়টা মনে হয় যে বাংলাদেশে কয় ধরনের পলিটিক্যাল, এমনি তো পুরো পৃথিবীতেই তো পলিটিক্যাল টিম বাইনারি, পুরো পৃথিবীতে আইদার প্রোগ্রেসিভ অথবা হচ্ছে প্রতিক্রিয়াশীল বা রিগ্রেসিভ একটা রেজিম থাকে, একটা কনজারভেটিভ একটা লিবারেল, পুরো পৃথিবীতেই চাই। গণতন্ত্রকে আমরা যেভাবে পিকচার করি মনে হয় 100টা দল নিয়ে চলে আসে, বিষয়টা এরকম না। প্রত্যেকটা দেশেই গণতন্ত্রের স্বরূপটা এরকম, একটা প্রোগ্রেসিভ দল থাকবে একটা, 10টা না একটা, আর কনজারভেটিভ দল থাকবে একটা, 10টা না একটা। সে একটা দুই দলের অধীনে বিভিন্ন দলের বিভিন্ন মানুষের বিভিন্ন ব্যক্তির স্থানীয় সরকারের ফেডারেল গভর্নমেন্টের বাংলা জানি না, ফেডারেল গভর্নমেন্টের স্থানীয় সরকার এদের নিয়োগ হইতে থাকে সে দুই প্রোগ্রেসিভ আর রিগ্রেসিভ রেজিমের আন্ডারে। আপনারা যারা মনে করছিলেন যে বিকল্পর এক লিবারেল বিকল্প যাওয়ার পরে 10 লিবারেল বিকল্প তৈরি হবে, তাদেরকে আপনারা কি আসলে, আমি সিরিয়াসলি, আপনারা কি রেগুলার বৈশা গাঞ্জা খান? ঠিক কি কারণে আপনাদের মনে হয়েছিল যে বাংলাদেশে যে একটা লিবারেল দল সেটাই প্রপারলি ফাংশন করতে পারতেছিল না? এই রিলিজিয়াস যে ডেমোগ্রাফিক 90% মানুষের যে ধর্মীয় সেন্টিমেন্ট, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসার সব দিকে, এবং আমাদের দেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে। তো ধর্মভিত্তিক রাজনৈতিক দল যে দেশে আছে, যে দেশে মানুষের রিলিজিয়াস সেন্টিমেন্ট প্রকট, এইসব দেশে টিকে থাকতে হইলে সবাইকে তো একটু একটু করে তেল দিতে হয়। এই প্রোগ্রেসিভ দলটাই প্রপারলি ফাংশন করতেছিল না। সো আপনারা ঠিক কোন টাইপের প্রোগ্রেসিভ দলের মডেলটা চিন্তা করতেছিলেন যে সামহাউ এই দল নেমে গেলে কি আসতে পারে? আচ্ছা, আমরা চিন্তা করি ডেমোক্রেটদের মতো কোনো দল চলে আসতে পারে বাংলাদেশে, ডেমোক্রেটদের মতো দল চলে আসতে পারে যেখানে খুবই শিক্ষিত মানুষদের দিয়ে তৈরি করা একটা ক্যাবিনেট। সেই শিক্ষিত মানুষ কই? এত শিক্ষিত মানুষ এই যে বিভিন্ন জায়গায়
স্থানীয় সরকার হিসেবে মন্ত্রিত্ব দেওয়া, কমিশনারত্ব দেওয়া, এমপিত্ব দেওয়া, সিটি কর্পোরেশনের জন্য এত লিবারাল মানুষ আপনারা কই পাবেন? এটাকে আসলে পাওয়া পসিবল কিনা, মানে এটা ফিজিবল কিনা? আপনারা তো চিন্তা করতেছেন বিকল্প হচ্ছে কোনায় কোনায় 10-15 করে বসে আছে, এটা কি আসলে ফিজিবল কিনা? এই বিকল্প তো এটা কি ফিজিবল কিনা? আমি রিয়েলি মনে করি না। আমাদের যে ভাঙাচোরা, এটা খুবই লো কোয়ালিটির প্রোগ্রেসিভ দল আমাদের ছিল আওয়ামী লীগ, এটা কোনো ভালো প্রোগ্রেসিভ দল না, কিন্তু আমাদের দেশটাই তো একটা লো কোয়ালিটির দেশ, এটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা তো কোনো প্রথম বিশ্বের দেশ না, আমরা মালয়েশিয়াও না। কিন্তু যে মালয়েশিয়ার কথা যদি আমি বলি, পুরো পৃথিবীতে প্রোগ্রেসিভ রেভলিউশন গুলো কিন্তু একটা দল দিয়ে হয়। কামাল আতাতুর্ক হচ্ছে তুরস্কে করছে, মালয়েশিয়ায় মাহাথির করছে। হুট করে না এরকম মানে এত ইউটোপিয়া দিয়ে না পুরো পৃথিবী চলতে পারে না। এইরকম অশিক্ষিত একটা দেশে যেখানে 33% মানুষ আয়োডিন ডেফিসিয়েন্স, মানে মেন্টালি ইম্বেসিলেরা, 74 হচ্ছে আমাদের অ্যাভারেজ আইকিউ, 74 অ্যাভারেজ আইকিউ। ফরেস্ট গাম্পের অ্যাভারেজ আইকিউ ছিল 69, তার থেকে হচ্ছে সাইড আইকিউ বেশি বাঙালির অ্যাভারেজ, মানে 50% বাঙালির আইকিউ ওইটা ফরেস্ট গাম্পের প্রায় কাছাকাছি, ওর থেকে নিচে। 74 অ্যাভারেজ আইকিউর আয়োডিন ডেফিসিয়েন্ট একটা জাতি, যাদের প্রোটিন ডেফিসিয়েন্সি আছে, প্রচুর কম প্রোটিন খায়। আমরা মোস্টলি কার্ব বেসড খাবার খাই, আমাদের খাবারে হচ্ছে ডিসপ্রপোর্শনেটলি হাই লেভেলের কার্বোহাইড্রেট থাকে, আমরা এত প্রোটিন খাই না। এখন হয়তো আমরা যে দেশটা ছাড়ছি তারা অনেক প্রোটিন খাইতে পারি, কিন্তু আমাদের বাংলাদেশে এখনো হচ্ছে মাংসের টুকরা দেয় একটা দুইটা, এতগুলো ভাত নেবে, এতগুলো ডাল নেবে, মাংস দেবে একটা বা দুইটা। অথচ ইটস আইডিয়াল এতগুলো মাংস নেওয়া, এতটুকু ভাত নেওয়া, কিন্তু আমরা করি দুই টুকরা মাংস নেই, এতগুলো ভাত খাই। আমাদের প্রপারলি যে বডিতে প্রোটিন যাবে সেটাও যায় না। নিউট্রিশন ডেফিসিয়েন্সি তো আছেই, জিঙ্কের অভাব আছে, B12 এর অভাব আছে, একগাদা অভাব। তো এরকম একটা জনগোষ্ঠী যেখানে এটা কেওয়াটিক, শিক্ষা দীক্ষার অভাব যথেষ্ট বেশি, এখানে চাইল্ড অ্যাবিউজ, চাইল্ড লেবার এগুলো নর্মালাইজ, বউদেরকে ধরে এখনো জামাইরা পেটায়। এদের কনসিয়েন্সের প্রতি আপনাদের এত ট্রাস্ট আসলে কোত্থেকে আসে? এদের বিবেক আপনাদের কাছে কেন মনে হয়েছে এত জাগ্রত বিবেকের মানুষেরা? মানে ঠিক কিভাবে, কোন স্যাম্পল দেখে আপনাদের এটা মনে হয়েছে যে এরা এত বিবেকবান হইতে পারে? আমি সিরিয়াসলি জানতে চাই, এদেরকে ঠিক কি কারণে মনে হয়েছে যে একটা গেলে 10টা আসবে? কি কারণে? আমাকে কেউ প্লিজ একটু এক্সপ্লেইন করেন, আপনাদের লজিকটা আমি জানতে চাই। আপনারা ঠিক কোন লজিকে মনে করছেন? যদি এটা একটা ডেভেলপ কান্ট্রি হইতো বুঝলাম একটা দল ম্যাল ফাংশন করতেছে, ভালো মানুষ নিয়ে আমরা আরেকটা দল, ভালো মানুষ কই? সেই ভালো মানুষগুলো কই? আপনারা করছেন না, দল গঠন করছেন না ভালো মানুষদেরকে নিয়ে? আসিফ নজরুল, সমন্বয়ক ছাগলগুলোর নাম কি, হাসানাত আব্দুল্লাহ, সার্জিস, এগুলো হচ্ছে আমাদের স্যাম্পল অফ গুড পিপল। কই পাবেন রে ভাই? আমার কাছে এখন মনে হচ্ছে বিএনপি আসলে খুশি হইতাম, অ্যাটলিস্ট ওদের কিছু পলিটিক্যাল অ্যাকিউমেন্ট আছে। এইরকম হচ্ছে বাড়িঘর ভাঙার মতো এরকম স্টুপিডিটি এরা কোনোদিন করতো না। এই যে একটা জিনিস ভাঙলো, 32 নম্বরের বাড়ি ভাঙলো, কিশোর পাশে এমনকে দেখলাম বলতেছে যে বাংলাদেশের লিবারেলরা হচ্ছে, ট্রু লিবারেলরা হচ্ছে বাংলাদেশের আসল সম্পদ। কিশোর পাশা এমন, আমি জানি না কাকে ট্রু লিবারেল বলতেছে, উনি শায়ানের এক্সাম্পল দিছে। শায়ান আমি জানেন উনি ট্রু লিবারেল কিনা, আমার ওনারে কখনোই পছন্দ হয়নি। প্রথম কথা, আমার এমনি অ্যাক্টিভিস্ট টাইপের মানুষদেরকে পছন্দ হয় না, কিন্তু শায়ান ঠিক কোন অ্যাঙ্গেলে ট্রু লিবারেলের মধ্যে পড়ে এটা আমি জানি না। উনি ঠিক কোন লিবারেল স্ট্যান্স নিছে, কুয়ার স্টাইলে লাইফ লিড করে, এইটা তাকে কতদূর লিবারেল বানায় আমি না জানি না আসলে। উনি এখন কই? উনি যত এত ট্রু লিবারেলরা নাকি একদম বন্দুকের সামনে বুক পাইতে দিতে পারে, ওনার কই? ওনার এক্সিস্টেন্স কই? উনি ইসের সময় খুব লাফালাফি করলো, জুলাই আন্দোলনের সময়, এখন উনি কই? উনি না ট্রু লিবারেল, এখন উনি কই মরছে? তো এই যে ট্রু লিবারেল এরা কারা? মানে কোন মানুষকে ট্রু লিবারেলকে উনি ক্যাটাগরাইজ করতেছে কেন? উনি এইসব বলতেছে, কিশোর পাশে এমন বলতেছে যে বাংলাদেশের লিবারেলরা যখন কোনো আন্দোলন করে তখন সেটা সফল হয়। এটা খুবই ফালতু কথা। বাংলাদেশের লিবারেলরা আন্দোলন করলে সফল হয় আন্ডার সাম কন্ডিশন। মুক্তিযুদ্ধ সফল হয়েছে কারণ লিবারেল শক্তিকে সাপোর্ট দিয়েছে হচ্ছে ভারত। এবং ইসের সময়, এই আওয়ামী সরকারের সময় হিন্দুদের এবং লিবারেলদের কিছু ভয়েস থাকে, খুব আহামরি ভয়েস থাকে না, টুংটাং ভয়েস থাকে। এখন যদি পাকিস্তানি কালচারের প্রভাব এখানে টেক ওভার করে, লিবারেলদের ভয়েস নন এক্সিস্টেন্ট, ডাজন্ট ম্যাটার।
এত 90% মুসলমানদের আশেপাশে লিবারেলদের ভয়েস এক্সিস্টই করে না। লিবারেলদেরকে গোনারই দরকার নেই। গোনার জন্য লিবারেলকে গোনা হয়তো ভারতের প্রভাবে, লিবারেলকে গোনা হয়তো আওয়ামী শাসন আমলে আওয়ামী লীগের প্রভাবে। একটা পলিটিক্যাল বা একটা হায়ার পাওয়ার যখন লিবারেলদেরকে পেট্রোনাইজ করে তখন লিবারেলদেরকে গোনা হয়। এই 2-3টা লিবারেলকে কে গুনে? ইরানের লিবারেলদেরকে কে গুনতে পারতেছে? ইরানে হচ্ছে মাশা আমিনিরে মাইরা ফেললো না? যখন মাশা আমিনিরে মারলো তখন মেয়েগুলো যখন রাস্তায় নামছে, মেয়েগুলোকে তো গুলি করে মেরে ফেলছে, যে মেয়েগুলো হচ্ছে মাশা আমিনের জন্য আন্দোলন করছে। যখন এই জিনিস করা হয়েছে, বাংলাদেশের সো কল্ড নির্দলীয় নিরপেক্ষ গণতন্ত্রপ্রেমী জনতা স্টেটাস লিখলো যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই মেয়েগুলোর মরাই উচিত, এই কথা লিখছে বাংলাদেশের মানুষরা। তো ঠিক ইরানের মতো একটা দেশে যেখানে নাকি খোমেনিদের অত্যাচারে, ইরানিয়ান রেভলিউশনের পরে আমার এক বান্ধবী বলে, আমি জানি না এটা কতটুকু ট্রু, বলে যে ইরানে নাকি ম্যাক্সিমাম মানুষই এখন আর ধর্ম খুব একটা বিশ্বাস করে না। এটা আমার ওই বান্ধবীটার কথা। আই এম নট শিওর সে কি আসলে ইমোশন থেকে বলতেছেন নাকি এটা অবজেক্টিভ। ইরানের মতো দেশেই লিবারেলদের ভয়েসটা কোথায়? আপনারা একটু বলেন, প্রিন্স সালমান যদি সৌদিতে যতগুলো প্রোগ্রেসিভ প্রজেক্ট নেওয়া হয়েছে সেগুলো যদি এন্ডোর্স না করত, সৌদি জনতাদের মধ্যে লিবারেলরা বৈশা যদি সারাদিন বালছিরা আটিও বানত, তারা কতগুলো চেঞ্জ আনতে পারত। গভর্নমেন্ট বা বিগার কোনো পাওয়ারফুল দল ছাড়া এই ধরনের জিনিসগুলো কতটুকু একটা হচ্ছে টপ ডাউন আর একটা হচ্ছে ডাউন টপ ফ্যাশন। টপ ডাউন হচ্ছে যখন অনেক পাওয়ারফুল নিচে প্রভাব বিস্তার করে, আর হচ্ছে নিচের থেকে যখন উপরের দিকে প্রভাব যায়। আপনাদের কাছে মনে হয় যে আসলে বড় বড় কোনো রিফরমেশন টপ ডাউন ছাড়া পসিবল? ইভেন পসিবল? রিসোর্স কই? আপনি ফেসবুকে লিখতেছেন, বাট আপনার কাছে রিসোর্সটা, আপনি কোন রিসোর্স ইউজ করতেছেন? আপনি দেশের সমাজ সংস্কার করবেন, আপনি নারীদেরকে শিক্ষিত করবেন, ধরলাম আপনি মেয়েদের জন্য 2টা ইউনিভার্সিটি দিবেন, আপনার কাছে টাকা কই? আপনি কোত্থেকে কি টাকা দিয়ে ইউনিভার্সিটি দিবেন? আপনারা হচ্ছে যে ফ্যান্টাসির দুনিয়ায় থাকেন। হ্যাঁ, লিবারেলরা না নামলে আমাদের দেশে কোনো ভালো ছিলেন। আমরা লিবারেলরা উই আর নাথিং। আমরা হচ্ছে এই দেশের মাইনরিটি। কোনো একটা পলিটিক্যাল দলের পৃষ্ঠপোষকতা থাকলে উই এক্সিস্ট, অর এই আউটরেজাস জনতার সামনে উই ডোন্ট ইভেন এক্সিস্ট। আমাদের কোনো এক্সিস্টেন্স নাই। জান না তো এই 32 নাম্বার, আমরা নাকি লিবারেলরা কত শক্তিশালী যান, 32 নাম্বারে যান, যে আটকান, যা হইতেছে আটকান। লিবারেলরা যে বাল ছিল, যান এতগুলো আর্মির সামনে জিন্দেগিতে যাইতে পারবে? বড় বড় কথা। লিবারেল প্রকৃত লিবারেলরা নাকি হচ্ছে গিয়ে সবকিছু চেঞ্জ করে ফেলতেছে। যান তো, যান আর্মির সামনে। ঢঙের নকতামি আনসেন খালকা, এটা ডাইনোসর আর গডজিলা একসাথে। এখন হচ্ছে মাথা চাপড়ায় চাপড়ায় নতুন নতুন সুন্দর আমাদের দেশটা স্বপ্নপুরী বয়ান তৈরি করতেছেন। আপনাদের দোষ, আপনাদের দোষ। এই দেশের মানুষ হচ্ছে নাৎসি সাইন পরে হচ্ছে পরীক্ষা দিতে বসে, সেটা নিয়ে কোনো নিউজ করলে নিউজ ফিডের কমেন্ট, ওই নিউজ পেপারের কমেন্ট সেকশনে হ্যাঁ আমরা হিটলারকে পছন্দ করি, ঠিক আছে, কমরেড পাওয়া গেছে, এই ধরনের কথাবার্তা বলে। এই দেশের মানুষের কি আসলে টাইরানি নিয়ে সমস্যা আছে? তাদের সমস্যা টাইরানি নিয়ে নাই, তারা স্পেসিফিক টাইপের টাইরানি পছন্দ করে না, একটা সেকুলার টাইরানি তারা পছন্দ করে না। তাদের টাইরান যদি ইসলামিস্ট হয় তাদের কোনো সমস্যা নাই তো, তারা নাচতে নাচতে ইসলামী টাইরানির আন্ডারে চলে যাবে। তখন গণতন্ত্র হইতেছে না ফ্যাসিজম হইতেছে এটা নিয়ে তারা চিন্তাও করবে না। তারা থিওক্রেসি, ওয়ার্স কাইন্ড অফ থিওক্রেসি যদি বাংলাদেশে থাকে, দে উইল বি হ্যাপি অ্যাবাউট ইট। এগুলো জঙ্গলি, এই জঙ্গলিদের জন্য টাইরেন্টই দরকার। বাট এই জঙ্গলিরা যা একটা নির্দিষ্ট টাইপের টাইরেন্ট, এদেরকে গণতন্ত্র কি, গণতান্ত্রিক মূল্যবোধ কি একটু জিজ্ঞেস করেন তো, কে বলতে পারে কিনা? গণতান্ত্রিক মূল্যবোধ ছাড়া আমি গণতন্ত্র কেন? গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে ফ্যাসিবাদের পতন। গণতন্ত্রের জন্য কি কি লাগে? টলারেন্স লাগে, পরমহত্ব, সহিষ্ণুতা লাগে, বাক স্বাধীনতা লাগে, ব্যক্তি স্বাধীনতা লাগে। তুমি কি এগুলো মানো? কিসের বাক স্বাধীনতা? মেয়েদের এত ব্যক্তি স্বাধীনতা কি? মেয়ে মানুষ কেন হচ্ছিল কি এগুলি দেখা দেয় হাঁটবে? কিসের ব্যক্তি স্বাধীনতা? তুমি কি জন্য ধর্মের নামে সমালোচনা করবা? তুমি কি জন্য হচ্ছে শোরুম উদ্বোধন করতে যাবা? নায়িকা কেন হবা? তুমি মিডিয়ায় কেন কাজ করবা? এখন পর্দার নিচে আসো। এইসব মিডিয়ায় কাজ না করে পর্দা, বাংলাদেশের মানুষজন মিডিয়া নিয়ে এমন ভাবে কথা বলে যেটা দেখলে মনে হয় কি এরা মিডিয়ায় সব গে চায়, কোনো মেয়ে চায় না। সব ছেলেরা, আগে একটা সময় যখন মেয়েরা অভিনয় করতে পারতো না, ছেলেরা যে মেয়ে সেজে সেজে অভিনয় করতো, এরা চায় যে ওই যে
ওই চর্মনায়ের পীরের দরগায় যে কতগুলো ইউ করে করে লাফাইতে থাকে, ওই ছাগলগুলো দাড়ির মধ্যেই কোন রকম লিপস্টিক আইকা মেয়েদের রোলে অ্যাক্টিং করবে। এরা তো কোনো শিল্প ধারণ করে না, কোনো কালচার ধারণ করে না, কোনো সংস্কৃতি ধারণ করে, তুমি কিচ্ছু ধারণ করে না। এবং এই জনগণকে মানে আমার তো মনে হয় এরা তো ভোটের জন্য তো ইনফ্যাক্ট আমি বলবো এরা এলিজিবলই না। এরা তো এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের ইনটুইশনে গণতন্ত্র ওরা বুঝে না। ওরা এই শব্দগুলোকে গণতন্ত্র মানে সরকার চেঞ্জ করা, ওরা এইভাবে পারসিভ করে যে আমি যখন গণতন্ত্র চাচ্ছি তার মানে আমি সরকার শিফট করতে চাচ্ছি, আর কিচ্ছু না। আমি যখন ফ্যাসিবাদ চাচ্ছি না তখন আমি আওয়ামী লীগকে চাচ্ছি না। ওরা এক্স্যাক্টলি ফ্যাসিবাদের এগেনস্টে কোনো সমস্যা নেই, ওরা যেটা করে তারা যেটা চায় না, সে না চাওয়ার জন্য একটা শব্দ ইউজ করে, সেই শব্দটাকে খুবই ভাইল হিসেবে দেখায়, কিন্তু সেই শব্দটা আসলে কি ধারণ করে এবং তারা কি চাচ্ছে এবং কি চাচ্ছে না সেটা সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই। তারা ফ্যাসিজম যদি না চায়, তারা স্বৈরতন্ত্র যদি না চায়, তাহলে ওভারঅল স্বৈরাচার তারা চাবে না। তারা ফ্যাসিজম বলতে অনলি আওয়ামী লীগ বুঝে, আর কিচ্ছু বোঝে না। ভাই আপনি ফ্যাসিজম বলতে কি বুঝেন? আপনার যদি মানে রাস্তায় হাঁটেন আর একটা মাইক নিয়ে মানুষজনকে ইন্টারভিউ করেন, আপনারা একটা ইন্টারভিউ করেন যে এরা ফ্যাসিস্টবাদ বলতে কি বুঝে। আমার ধারণা এরা কেউ একজন কিচ্ছু বলতে পারবে না, এরা শুধু বলবে আওয়ামী লীগ হচ্ছে ফ্যাসিবাদ, এর বাইরে কিচ্ছু বলতে পারবে না। সিরিয়াসলি এটা এটা এরা এরা কোনো ধারণা রাখে না যে ওয়াই দিস ইজ হিনিয়াস। ওদের কোনো ধারণা নাই ওয়াই টাইরানি ইজ ব্যাড। টাইরানি ইজ ব্যাড, এটা মানুষের হিউম্যান রাইটস ভায়োলেট করে, কিন্তু ওরা ওদের টাইপ অফ টাইরানির আন্ডারে হিউম্যান রাইটের সারাক্ষণ ভায়োলেশন হোক, দে ডোন্ট মাইন্ড। ওদের এটা নিয়ে কোনো বালও ছেড়া যায় না। সো ওরা যখন নির্বাচন বা গণতন্ত্র বলে, দে অ্যাকচুয়ালি মিন চেঞ্জিং রেজিম, নাথিং এলস। এখানে গণতান্ত্রিক মূল্যবোধ কোনো কিছু আসে না, ধর্মনিরপেক্ষতা বলে কোনো আইডিয়া নেই, কিচ্ছু না। তারা শুধু রেজিম চেঞ্জটাকে বুঝে, তা পার্টিকুলার একটা রেজিম চেঞ্জকে বুঝে, সমস্ত রেজিম চেঞ্জ না। তাদের পছন্দের রেজিম যখন ক্ষমতায় থাকবে তখন তাদের নির্বাচন দরকার নেই, তখন গণতন্ত্রের দোহাই দেওয়ার দরকার নেই। গণতন্ত্র কি জানি না, দে হ্যাভ নো আইডিয়া। তারা থিওক্রেসি পছন্দ করে। তারা এখনো বাংলাদেশের মানুষ কাজ করে হচ্ছে সামন্ততান্ত্রিক স্টাইলে। ওরা মোনার্কিটা খুব ভালো বুঝে, রাজা রানী জমিদার ফিউডাল লর্ড এগুলোর আন্ডারে ফাংশন করতে পারে। ওদেরকে যখন জুলাই আন্দোলনের সময় বলা হলো যে তোমরা আন্দোলন বন্ধ করো, তোমাদের জন্য অ্যাপিলেন্ট ডিভিশনে আমরা এটাকে হচ্ছে আবার এই জিনিসটাকে নিয়ে গেছি, আমরা কোর্টে যাই। কোর্ট কি হীরক রাজার কাছে আমি আবদার করছি, হীরক রাজা এখন আমারে দিবে। এখন কোর্ট যদি তোমরা না মানো, তোমরা গণতন্ত্র কোন বালটা মানলা? তোমাদের কাছে কোর্ট কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার না। তোমাদের কাছে হচ্ছে রাজার কাছে তোমরা আবদার করবা, রাজা হচ্ছে ওই মুহূর্তে সাথে সাথে তোমাদের ইচ্ছা পূরণ করতে পারবে কিনা সেটার উপর ডিপেন্ড করবে রাজার কম্পিটেন্স কত। একটা গণতন্ত্রের জন্য যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াও আছে, একটা প্রশাসন যে একটা প্রক্রিয়ায় চলে, সেই প্রক্রিয়াটা যতই দীর্ঘসূত্রী হোক, বাট একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতে হয়। তোমরা চাইতেছো আর রাজা হচ্ছে তোমাদের হুকুম তামিল করতেছে, এটা কোনো দেশ কোনো সিস্টেমেটিক ওয়েতে কোনো দেশ এভাবে চলতে পারে না। তো তোমাদের যে ওই যে প্রক্রিয়া দিয়ে যাইতে হবে, ওই প্রক্রিয়া তোমরা যাবে না। তোমরা কোর্টের উপর কোনো ইচ্ছা করবে না, সবকিছু কোর্টে কোনো অর্ডার হলে সরকারের কাছে, কোনো রায় পছন্দ না হইলে সরকারের উপর চাপ, কোনো রায় পছন্দ হইলেও সরকারের উপর চাপ, সবকিছু। ও বিচার বিভাগের স্বাধীনতা বলে এদেশে কিছু নাই, কিন্তু তোমরা সবই চাও গভর্নমেন্টের কাছে। বিচার বিভাগের প্রতি তোমাদের কোনো আস্থা নাই। তোমরা যখন করো, তোমরা যখন অনলাইনে জারজুরি কোর্ট বসাও, একটা লোক কয়েকদিন আগে দেখলাম, ওইটার লোকটার নাম কি, আমি লোকটাকে চিনিও না, বিনয় ভদ্র সামথিং লাইক দ্যাট। তোমরা অনলাইনে তারা বিচার করে ফেলতেছো, আবার তোমরা সব গণতন্ত্র মানে তোমাদের হিপোক্রেসি যে কোন লেভেলে চলে গেছে। তোমরা চাও গণতন্ত্র, তোমরা করবা মব জাস্টিস, কিন্তু তোমরা আবার চাও গণতন্ত্র। তোমরা যে কত বড় আচেদার হিপোক্রেট তোমরা কি জানো? মানে আমি আসলে তোমাদেরকে গালি দেওয়ার ভাষা হারিয়ে ফেলছি। আমি অ্যাকচুয়ালি 25 নম্বরের এই ঘটনায় অ্যাকচুয়ালি কষ্ট পাইছি দুইটা রিজনে। একটা হচ্ছে কিভাবে আর্মি দিয়ে প্রোটেক্টেড অবস্থায় এই ঘটনাটা ঘটতেছে। একটা দেশ কতখানি ফালতু অবস্থায় গেলে এটা জনগণের কাজ না, এটা আর্মি প্রোটেকশনের একটা কাজ হয়। কিভাবে একটা প্রশাসন থেকে এই ধরনের কাজগুলোকে প্রোটেক্ট করে। তার মানে এই দেশে কোনো নিয়ম বলে কোনো কিছু নেই, কোনো আইন বলে কোনো কিছু নেই। আর সেকেন্ড যে জিনিসটা খারাপ লাগছে, এটা পুরোপুরি আমার ব্যক্তিগত,
আমার বেড়ে ওঠা ধানমন্ডিতে। সো ধানমন্ডি 32 নাম্বার দিয়ে আমার প্রায় যাওয়া আসা করতো। ধানমন্ডিতে যেই দিন জাহাজ বাড়িটা ভাঙা হয়েছে ওই দিন আমার খুব খারাপ লাগছে। সো এখন জাস্ট আমার চোখে ভাসতেছে যে ধানমন্ডি 32-এ বসে যে ফুচকা খাইতাম বা ঝালমুড়ি খাইতাম, সেই ঝালমুড়ি খাওয়ার যে ল্যান্ডস্কেপটা চোখের মধ্যে ছিল, সেই ল্যান্ডস্কেপটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটা আমাকে সবচেয়ে বেশি শক করতেছে। ওটা তো আমারই বাসা, মানে আমারই বাসা বাড়ি আর কি, আমারই বাসার আশেপাশের জায়গা। তো এটা আমাকে খুবই ইসে করতেছে। এবং তোমাদের ট্রু লিবারেলরা, ওয়ার আর দে? ট্রু লিবারেল কই? সায়ন কই? ওয়ার ইজ শি? বাঁধন কই? কই ওরা? এই ট্রু লিবারেলরা কই মারা গেছে? কই মরতে গেছে? সালমান মুক্তাদির কই? কতগুলি পপুলিস্ট বাইনচোদকে মানুষ বলতেছে হচ্ছে ট্রু লিবারেল। যে জিনিসটা পপুলিজমের কারণে মানুষ যখন রিয়াক্ট করে ওটাকে প্লিজ লিবারেলিজম বললেন না। আপনারা যদি লিবারেলিজম চোদাইতে চান, অ্যাট ফার্স্ট প্রায়োরিটাইজ হিউম্যান রাইটস, হিউম্যান ফাকিং রাইটস। এবং এই হিউম্যান রাইটের মধ্যে আমাদের কি কি জিনিস পড়ে? আমাদের ব্যক্তি স্বাধীনতা পড়ে, আমাদের বাক স্বাধীনতা পড়ে, আমাদের নিঃশ্বাস না আমাদের ধর্ম পালনের স্বাধীনতা পড়ে, আমাদের সম্পত্তির রাইট, আমাদের নিরাপত্তার রাইট। এই জিনিসগুলো একটা হিউম্যান রাইটের মধ্যে পড়ে। একটা মানুষ মাইনরিটি হইতেছে, তার বাসা ভ্যান্ডালাইজ করা হইতেছে, আপনাদের কোনো রা নাই। ও মাইনরিটির ভ্যান্ডালাইজ করলে, পাহাড়িদের উপর অত্যাচার করা শুরু করছে, এটা নিয়ে আপনাদের কোনো রা নাই। আমি 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 জানি না আপনাদের আত্মসম্মান বোধ কতটা কম, না আপনারা কতটা নিজেকে ওভার এস্টিমেট করেন। আপনারা কি মনে করেন যে বাংলাদেশে একটা প্রশাসন যদি নাই হয়ে যায়, পরের দিন আপনাকে বাসা থেকে, ধরেন আপনার নাম রহিম, ওই রহিম আয় তো তুই একটু সরকার হইয়া 5 দিন দেশ চালা। জিনিসগুলোকে এভাবে কাজ করে নাকি আপনার মনে হয় আপনাদের পার্সোনালাইজ আলাদিনের প্রতিভা আছে? ঠিক কি কারণে আপনাদের চিন্তাগুলো এত ইউটোপিক, এত আনরিয়ালিস্টিক, আপনাদের চাওয়াগুলো এত আনফিজিবল, আপনাদের প্রত্যাশাগুলো এত ওভার, মানে টু মাচ? আপনারা জানেন না কিভাবে প্রশাসন কাজ করে, আপনারা জানেন না একটা সরকার কিভাবে কাজ করে। আপনারা সব সরকারকে মনে করেন আপনার হুকুম তামিল করার পার্সোনাল বেবিসিটার। আপনারা জানেন না বাংলাদেশে কয় পার্সেন্ট মানুষ কি করতেছে, বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ কি চায়, বাংলাদেশের কত শতাংশ মানুষ ধর্ম বলতে, যে একটা মেয়ে মনে হয় কয়েকদিন আগে বলতেছিল যে বাংলাদেশের নানজিবা একটা মেয়ে আছে, ও বলতেছিল যে বাংলাদেশের মানুষ ধর্ম বলতেই বোঝে 4 বিয়ে করে মেয়েদের পর্দা করে। এক্স্যাক্টলি তাই। বাংলাদেশের মানুষের ধর্মবোধ, তাদের স্বার্থবোধ, পুরুষতান্ত্রিক স্বার্থবোধ এবং ধর্মবোধ এক জায়গায়। বাংলাদেশের মানুষ ঠিক ততটুকুই ধর্ম বুঝে যতটুকু তাদের পুরুষতান্ত্রিক স্বার্থের জন্য সেটা অনুকূলে যায়। এরকম একটা জায়গা, একটা মানুষ কি চায়, একটা জনগোষ্ঠী কি চায়, একটা জনগোষ্ঠী কি ধরনের আচরণ করতেছে, তাদের নিপীড়নের সংখ্যা কিরকম, তারা কতটুকু পাওয়ার অ্যাবিউজ করতেছে, তারা জাতিগতভাবে কতটুকু বেটার ডিসিশন মেক করতেছে, এই জিনিসগুলো না আপনাদের এস্টিমেট করা উচিত ছিল। আপনাদের কাছে মনে হয়েছিল যে বাংলাদেশ খুব নিরাপদ এবং বাংলাদেশে কোনোদিন ইসলামিস্টরা আসবে না। বাংলাদেশে সবসময় ছিলই ইসলামিস্টরা। বাংলাদেশে আপনি যদি এখন, আমি আপনাদেরকে 1 কোটি টাকার, আমি আমার জীবন, আমার মানে কলিজা বাইটটা, আমার যত কষ্ট, আমি আপনাদেরকে, আপনারা যদি বাজিটা জিততে পারেন, আমি আপনাদেরকে 1 কোটি টাকা দিব। আপনারা একটা মন্ত্রিসভা তৈরি করবেন, যেই মন্ত্রিসভার মধ্যে কোনো রকম ধার্মিক মানুষ আনতে পারবেন না, সব সেকুলার লিবারেল হবে। সিরিয়াসলি, মন্ত্রিসভা বলতে 300 জন যেরকম ইসে থাকবে, সংসদ সদস্য থাকবে, তার বাইরে যত ছোট ছোট নেতা আছে, কমিশনার থেকে শুরু করে একদম আঞ্চলিক, একদম লোকাল লেভেলে যত ছোট তৃণমূল নেতা আছে, এত মানুষ যদি আপনারা বের করতে পারেন যাদের মধ্যে ধার্মিক থাকা পসিবল না, যাদের মধ্যে ধর্মীয় মূল্যবোধগুলো ওইভাবে উগ্রভাবে ওই হিউম্যান রাইটসের এগেইনস্টে যে মিসোজিনিস্টিক ওয়েতে থাকবে না, খুব উদার মানুষ, এরকম একটা মন্ত্রিসভা আপনারা নিজেরা আপনাদের আশেপাশে মানুষদেরকে নিয়ে একটা কাল্পনিক মন্ত্রিসভার মডেল বানান। দেখেন এত মানুষ কোত্থেকে পান। আমাদের এখানে যদি বিনয় ভদ্রের কথাই যদি বলি, বিনয় ভদ্রের গল্প যদি সত্যি হয়, সে যদি অ্যাকচুয়ালি রেপিস্ট হয়, আমাদের আশেপাশে চোরটা রেপিস্টের কোনো অভাব নাই। আপনারা ঠিক এত ফেরেস্তা কই পাইলেন এরকম একটা দেশে, যে দেশে আসলে ফেরেস্তা এক্সিস্ট করে না। যাই হোক, অনেক চিল্লাইলাম, অনেক মেজাজ খারাপ হয়ে গেছিল, এবং সবচেয়ে বেশি মেজাজ খারাপ হয়েছে হচ্ছে আমার কিশোর পাশে ইমনের ভিডিওটা দেখে, যেখানে সে বলছে ট্রু লিবারেলরা নাকি চাইলে বাংলাদেশে সবকিছু চেঞ্জ করতে পারে।
কিপ ড্রিমিং, স্বপ্ন দেখা ভালো, বাট দিস ইজ নট গোনা হ্যাপেন। আমাদের দেশে লিবারালিজম আসতে যদি আবারও সাইক্লিক অর্ডারে আসে, নেক্সট আরেকটা রেভলিউশনের মধ্য দিয়ে আসবে। ইট উইল নেভার বি অর্গ্যানিক, মার্ক মাই ওয়ার্ড, বাট সেটা কবে আসবে আমি জানি না। অ্যান্ড আল্লাহ না করুক ততদিন কি যে হবে আমি জানি না। এখনো একটা কালচার ওভারনাইট চেঞ্জ হয় না। আমাদের কালচারে কিছু চেঞ্জ হয়েছে, সেখান থেকে আবার রিগ্রেসে গুহা যুগে ফেরত যেতে ইট উইল টেক টাইম। গিভ ইট সাম টাইম, আই থিঙ্ক 6 or 7 years. If you give it 6 or 7 years, then we will regress properly. তখন রিগ্রেস প্রপারলি রিগ্রেস করবে। আপনারা 24 ঘন্টা হচ্ছে ইসে করবেন, অ্যাক্টিভিজম করবেন, আপনাদের ফেভারিট কাজ। ওই মাসা মিনিকে নিয়ে সবাই যেরকম নাচানাচি করছিল আপনারা নাচানাচি করবেন। কিছু কিছু মানুষ শিরিনেবাদের মতো চিঠি লেখা শুরু করবে যে আমরা ভুল করেছিলাম, কিন্তু ইট উইল বি রিয়েলি ইট ইজ অলরেডি টু লেট। আমার মনে হয় না এর থেকে লেট হওয়া সম্ভব, এরপর আরো বেশি লেট হয়ে যাবে। মারা খান।